প্রিয় শিক্ষার্থী, আমি গত ক্লাসে তোমাদের আলোচনা করেছিলাম ক্যাপিটাল স্ট্রাকচার, অর্থাৎ মূলধন কাঠামো। যে আমার কিছু টাকা লাগবে, সেই টাকাগুলো আমি কতগুলো বিকল্প থেকে সংগ্রহ করতে পারি, তার একটা কাঠামোটাই হলো ক্যাপিটাল স্ট্রাকচার, অর্থাৎ সংগৃহীত মূলধনের বৈচিত্র্যতাকে কি বলা হয়? ক্যাপিটাল স্ট্রাকচার। তো আমরা আজকে শিখব এই ক্যাপিটাল স্ট্রাকচারের কিছু অ্যাজাম্পশন আছে, কিছু থিওরি আছে, অর্থাৎ কিছু মতবাদ আছে। তো এই মতবাদগুলো হলো এক একজন এক একটা কনসেপ্ট দিয়েছে। তো এখানে মূলত 3 ধরনের কনসেপ্ট আমাদের ফার্স্ট ইয়ারে লাগে, আর অনার্স থার্ড ইয়ারে যখন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট করব তখন আমাদের আরবিট্রেজ প্রসেস লাগবে, এনএম অ্যাজাম্পশন লাগবে, উইদাউট ট্যাক্স লাগবে, উইথ ট্যাক্স, এরকম কিছু জিনিস আছে। তো আমাদের ফার্স্ট ইয়ারে অত ভিতরে যাওয়া লাগবে না। আমরা এখন এই ক্যাপিটাল স্ট্রাকচার থিওরিতে আমাদের 1 নম্বর অ্যাজাম্পশন হলো নেট ইনকাম থিওরি, তারপরে 2 হলো নেট অপারেটিং ইনকাম, আর এই দুটার মিক্সকে বলা হয় ট্রেডিশনাল অ্যাপ্রোচ। ট্রেডিশনাল মনে রাখবা, NIRNOI, এটা হলো নেট ইনকাম থিওরি, এটা হলো নেট অপারেটিং ইনকাম থিওরি। তাহলে নেট অপারেটিং ইনকাম হলো এর থেকে আরো কিছু ব্যয় বাদ দিয়ে পাবো নেট ইনকাম। তো নেট ইনকাম থিওরি যখন বলবে, এখানে কিছু মান দেওয়া থাকবে, আমার শিটে লেখা আছে দেওয়া থাকবে, এখানেও কিছু মান দেওয়া থাকবে, আর বের করতে হবে, এখানেও একই কথা, বের করতে হবে। এই জিনিসগুলো খেয়াল করব। তাহলে প্রথমে আমাদের মনে রাখতে হবে NI অ্যাপ্রোচ আর NOI। আমি এইভাবে মনে রাখি, যখন বলবে NOI, NO দেওয়া থাকবে কেও, ঠিক আছে? মনে রাখবা, যখন NOI যদি কোনো অঙ্কে মান দেওয়া থাকে কেও, কেও হলো ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, কস্ট অফ ক্যাপিটাল কেও। তাহলে N যদি কোনো অঙ্কে কেও থাকে, এটা কোন অ্যাপ্রোচ? NOI। আর যদি কোনো অঙ্কে মান দেওয়া থাকে KE, সেটা হলো নেট ইনকাম অ্যাপ্রোচ। তাহলে আবার যদি একটু রিক্যাপ করি, দেওয়া থাকবে KO NOI অ্যাপ্রোচে, আর সেই ক্ষেত্রে বের করতে হবে কি? KE। আবার যদি কোনো অঙ্কে দেওয়া থাকে KO, বের করতে হবে KE। আবার যদি কোনো অঙ্কে দেওয়া থাকে KE, বের করতে হবে কি? KO। এই হলো সিস্টেম। আর EBIT সব জায়গায় দেওয়া থাকতে পারে, এখানেও তাই, EBIT দেওয়া থাকতে পারে। তাহলে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম, NI অ্যাপ্রোচে KE দেওয়া থাকবে, বের করতে হবে KO, এবং V বের করতে হবে। আর কি বের করতে হবে? V। ভিতে ভ্যালু অফ দ্য ফার্ম, ভিতে কি হয়? ভ্যালু অফ ফার্ম। তাহলে আমরা শিখলাম KE কস্ট অফ ইকুইটি, অর্থাৎ শুধুমাত্র শেয়ারের অংশ, আর KO হলো ওভারঅল, এখানে ডিবেঞ্চার প্লাস শেয়ার দুইটা মিলিয়ে একত্রে। এরপরে EBIT হলো আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, KO V। এই গেল। এবার যখন NOI অ্যাপ্রোচ দেওয়া থাকবে KO, বের করতে হবে KE আর V। এই দুইটার মিক্সড হলো ট্রেডিশনাল। ট্রেডিশনালের স্বতন্ত্র কোনো বৈশিষ্ট্য বা নিয়ম নাই, রুলস নাই, এই দুইটার মিক্সড, কিছু না বলবে করে দিতে হবে। আর কোনো কিছুতেই এইভাবে আমাদের প্রয়োজনও হয় না। আমাকে খেয়াল করতে হবে যে একটা অঙ্কে কিসের মান দেওয়া আছে, কি বের করতে বলছে। এই হলো মোটামুটি। তো দুইটা ফর্মুলা অ্যানালাইসিস করে আমরা দেখতেছি বারবারই আমাদের কি বের করতে বলবে? V। তাহলে আমরা V দিয়ে শুরু করি। V হলো ভ্যালু অফ দ্য ফার্ম। V বের করার সূত্র হলো, একটা প্রতিষ্ঠানের ভিতে লাগবে হলো, একটা প্রতিষ্ঠানে কি থাকে? শেয়ার থাকে আর বন্ড থাকে। এসতে শেয়ার, বিতে বন্ড, এই হলো আমার থাকবে। তাহলে এখন প্রশ্ন জাগছে, এস দেওয়া থাকতেও পারে, নাও পারে। তাহলে এখন আমার এস বের করে নিয়ে আসতে হবে। এটা হলো চ্যাপ্টারের নাম হলো ক্যাপিটাল স্ট্রাকচার থিওরি। এখানে কিছু অ্যাজাম্পশন আছে ক্যাপিটাল স্ট্রাকচারের পরের পার্ট, ঠিক আছে? তো এখানে এস যদি দেওয়া না থাকে, এস বের করবো কি করে আমরা? EBIT মাইনাস ইন্টারেস্ট ভাগ, মনে রাখবে এস এর সাথে KE এর সম্পর্ক। এস এর সাথে কি সম্পর্ক? KE। তো দেখো, এখান থেকে আমার
যদি এস বের করতে আমার কে ই লাগে, তো তুমি কি এখান থেকে কে ই বের করতে পারবা না? কিভাবে সেটা? কে ই এখানে চলে যাক আর এসটা বামে চলে আসুক, তাহলে এটাতে বিয়োগ করলে কি দাঁড়ায়? তুমি যা আছে তাই লেখো, ইবিআইটি মাইনাস আই, জাস্ট ইন্টারচেঞ্জ, কে এর জায়গায় এস যাবে, এস এর জায়গা কে ই। তাহলে যে ফর্মুলা এস বের করবো সেই ফর্মুলা দিয়ে কি বের করা যাবে? ক্লিয়ার সবাই? তাহলে এস বের এলো, আমার কি এস লাগবে না বিও লাগবে? এবার আমরা বি বের করে ফেলি। বি বের করার সূত্র হলো ইন্টারেস্ট ভাগ কেডি। ইন্টারেস্ট ভাগ কি? ক্লিয়ার সবাই? তাহলে আমার মূল উদ্দেশ্য কি বের করা? ভি। ভি বের করার সূত্র কি? এস প্লাস বি। এস ছিল না বের করে নিয়ে আসছি, বি ছিল না সেটাও বের করে নিয়ে আসছি। এগুলো সবই নেট ইনকাম অ্যাপ্রোচের কাহিনী। হ্যাঁ, তো এখন এবার যদি এন ও আই তে বলে এটা নেট ইনকাম অ্যাজাম্পশন, আর এটা হলো নেট অপারেটিং ইনকাম অ্যাজাম্পশনে, এখানেও আমার ভি বের করতে বলবে। কি বের করতে বলবে? ভি। তাহলে ভি বের করার এখানে সূত্র, যেহেতু আমার কেও আছে, তো তুমি এখান থেকেই বের করতে পারবা ইবিআইটি মাইনাস কে ও। মনে থাকবে? এন ও এন ওয়াই, এন ওয়াই অ্যাপ্রোচে কার মান দেওয়া থাকবে? তাহলে কোন অঙ্কে কে ওর মান দেওয়া থাকলে ইবিআইটি রে কে ও দ্বারা ভাগ করলে কি পাবো? ভি। তাহলে আর এত ঝামেলা লাগবে না। ক্লিয়ার সবাই? তাহলে আমরা কি বের করলাম? ভি। তো ভি যদি বের করতেই পারো, এর ভিত্তিতে আমাদের এন আই অ্যাপ্রোচে কি বের করতে বলবে? কে ও। তাহলে কি আমি এখানে কে ও লিখেছি? কে ও বের করা যদি আমরা শিখি, কি করব? এখান থেকে কে ওর ফর্মুলা আবিষ্কার করা যায় না? কিভাবে? কে ও মানে আসুক আর ভি হয়ে গেল। এই ক্লিয়ার সবাই? মানে একটার সাথে একটা রিলেটেড। ভি বের করতে কে ও লাগবে, আর কে ও বের করতে গেলে ভি লাগবে। তাহলে আমরা কে ও বের করে কয়টা সূত্র শিখলাম? একটা। কে ও বের করে একটা সূত্র শিখলাম। এই সূত্রটা কখন অ্যাপ্লাই হবে? যদি কোনো অঙ্কে ইবিআইটি এবং ভি দেওয়া থাকে। কি? ইবিআইটি এবং ভি দেওয়া থাকে বা আমরা পেতে পারি, তাহলে এই সূত্র। যদি ইবিআইটি, তো আমরা এখানে আরেকটু রিক্যাপ করি, আর গুণ করে দিই। ইবিআইটি কে ও এখানে চলে গেল, থাকলো ভি। এই একটা সূত্র, ইবিআইটি ও ভি দেওয়া থাকলে বা আমরা বের করতে পারলে এই সূত্র। যদি কোনো অঙ্কে ইবিআইটি বা ভি যে কোনো একটা মিসিং থাকে, তাহলে কি এইভাবে কেউ বের করা যাবে? যাবে না। তখন আমাদের বিকল্প ফর্মুলায় আসতে হবে। কেউ বের করার সূত্র হলো তখন এস ভাগ ভি। এস এর সাথে সম্পর্ক কার? এস এর সাথে সম্পর্ক কার? কে ই। তাহলে এখানে কে ই দিব, একটা শেষ। এরপরে আমার লাগবে হলো বি ভাগ ভি গুণ বি। এই যে বি মানে বন্ড, বন্ডের সাথে সম্পর্ক কার? বন্ডের সাথে সম্পর্ক কেডি। মনে থাকবে? তাহলে উপরে বি আছে, তাই এখানে আমরা কার দ্বারা গুণ দিব? কেডি। এই মোটামুটি আমাদের বেসিক্যালি এই হলো ফর্মুলা এখানে। ঠিক আছে? তো আমাদের খেয়াল করতে হবে, বারবারই ভি বের করবো। কেও থাকলে ইবিআইটি ভাগ করলেই একবারই বেরোবে, আর যদি কেউ না থাকে আমাদের এইভাবে একটু এস এর মান আর বির মান বের করে নিয়ে এসে করতে হবে। ঠিক আছে? তো এই রিলেটেড আমরা এখন একটা অঙ্কে যেতে চাচ্ছি। এই হলো আমার থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচারের মূল কথা। কখনো কে ই বের করতে বলবে, কখনো কে ও বের করতে বলবে। কে ওর আবার দুইটা ফর্মুলা, যখন যে তথ্য থাকবে সেই অনুযায়ী আমরা ফর্মুলাগুলো অ্যাপ্লাই করব। ঠিক আছে সবাই? এবার আমার শীটের একটা অঙ্কে আমরা যেতে চাই। এই অঙ্কটা করলে একটু ক্লিয়ার হয়ে যাবো, তারপরে নিজেরা আর একটা অঙ্ক করব। বলছে কি, পেজ 22 অঙ্ক 2, টিপটপ কোম্পানি। আমরা আমার শীটের পেজ 22 অঙ্ক 2 এই অঙ্কটা আমরা একটু পড়বো, পড়ে আজকে এখন সমাধান করব। একটু আগে আমরা ক্যাপিটাল স্ট্রাকচার থিওরির যে ফর্মুলা অ্যানালাইসিস করলাম, এখন অঙ্কটা পড়ে দেখব এটা কোন অ্যাজাম্পশনে আর কি কি মান বের করতে বলছে। তো আমরা একটু অঙ্কটা পড়ি সবাই। বলছে টিপটপ ট্রেডিং কোম্পানি আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, কারণ ইবিআইটি। আমরা এখন একটা অঙ্ক করতে যাচ্ছি, পেজ 22 আর ম্যাথ হলো 2। টিপটপ কোম্পানি।
তো ইবিআইটি দেওয়া আছে 4 লাখ, ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট দেওয়া আছে কেই 12%, তারপরে 16% ইন্টারেস্ট অন বন্ড দেওয়া আছে, 1,60,000 ইন্টারেস্ট দেওয়া আছে, নাম্বার অফ শেয়ার দেওয়া আছে 10,000, রিকোয়ারমেন্ট ইউজিং এনআই অ্যাপ্রোচ বলেই দিচ্ছে। তো ওটা না বললেও বোঝা যেত, যেহেতু কে এর মান দেওয়া আছে না, তা আমরা প্রথমে লিখেছি কে এর মান দেওয়া থাকলে সেটা কোন অ্যাপ্রোচ, এনআই, আর যখন কে ও দেওয়া থাকবে সেটা কি হয়ে যাবে, এনওআই। তো এটা এনআই অ্যাপ্রোচ। তো প্রথমে বলছে টোটাল মার্কেট ভ্যালু অফ শেয়ার, অর্থাৎ এস বের করো, বন্ড বের করো, ভ্যালু বের করো, তারপরে কে ও বের করো, মার্কেট প্রাইস বের করো, ইপিএস বের করো, ডিপিএস বের করো, মোটামুটি সবই আছে। তো আমরা রিকোয়ারমেন্ট 1 দিয়ে শুরু করব। আমাদের প্রথমে বলছে মার্কেট ভ্যালু অফ শেয়ার এস। দেখো এস বের করার আমাদের সূত্র আমরা লিখে রাখছি, ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ভাগ কেই। তাহলে এখন ফর্মুলাটা লিখি আমরা, ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ভাগ এস এর সাথে সম্পর্ক কার, এস মানে শেয়ার, দ্যাট মিন্স ইকুইটি, কেই কস্ট অফ ইকুইটি। তো এই হলো অঙ্ক। আমরা এখন মানগুলো বসাই দিই। ইবিআইটির মান 4 লাখ দেওয়া আছে, ইন্টারেস্ট আমি কমেন্ট বক্সে অঙ্কটার ছবি দিয়ে দিব। ইন্টারেস্ট হলো 1,60,000, আর কেই আমরা এইসব অঙ্ক করতে গেলে ডাইনে আমরা এইগুলো সবই মান বসাই দিব। হেয়ার ইবিআইটি 4 লাখ, ইন্টারেস্ট এইভাবে দেওয়াও থাকতে পারে, আবার অনেক সময় বন্ড থাকবে আর সুদের হার থাকবে, সেই ক্ষেত্রে আমরা সুদের হার দ্বারা বন্ডের গুণ করেই ইন্টারেস্ট বের করতে পারবো, কিন্তু আমার অঙ্কে ইন্টারেস্টের পরিমাণ বের করাই আছে। আর এবার হলো কেই কত পার্সেন্ট দেওয়া আছে, 12। এই তাহলে আমরা এখানে সব মানগুলো বসাই দিই। 20 লাখ, তাই না, 20 লাখ। এবার আমরা রিকোয়ারমেন্ট 2 এ যদি পড়ি, বলছে টোটাল মার্কেট ভ্যালু অফ ডেপ্ট মানে বন্ড, ডেপ্ট এর সংকেত হলো বন্ড। বন্ড বের করার সূত্র অনেকটা সেই পারপিচুয়াল যে বন্ড ভ্যালুয়েশন আমরা করে আসছি না, যে ঋণ নিব কিন্তু কোনোদিন পরিশোধ করব না, সুদে মানে মেয়াদ উল্লেখ না থাকে, মনে পড়ে, মেয়াদ উল্লেখ না থাকলে কি সূত্র শিখেছিলাম আমরা, আই ভাগ কেডি, মনে করে দেখো বন্ড ভ্যালুয়েশন চ্যাপ্টারে, এইটুক সেইটা। তাহলে এখানে আয়ের মান, আয় মানে ইন্টারেস্ট আমরা আগেই লিখেছি, আর কেডি এখানে কস্ট অফ ডিবেঞ্চার দেওয়া আছে 16%, অর্থাৎ 0.16, এই ভাগ করলে কত হয়, 10 লাখ। এই গেল রিকোয়ারমেন্ট 2। এবার রিকোয়ারমেন্ট 3 পড়বো আমরা। রিকোয়ারমেন্ট 3 এ বলছে মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম, ভি সমান সমান। তো এই চ্যাপ্টারটা কিন্তু অনার্স 3rd ইয়ারেও আছে, আবার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের 4th ইয়ারে আছে, আবার আমাদের মাস্টার্সেও লাগবে এই চ্যাপ্টারটা। তাহলে ভি বের করার সূত্র হলো এস প্লাস বি। তাহলে আমি কিন্তু যখন আবার 2nd ইয়ার 3rd ইয়ার পড়াবো, তখন বলবো 1st ইয়ারে করে আসছিলাম, তখন আর গুরুত্ব দিব না, হ্যাঁ, এই জন্য মন দিয়ে করবা এখন। তাহলে এস বের করার, এস কত বেরিয়েছে, আর বিতে বন্ড 10 লাখ। কিছু না বলে যদি একবার ভি বের করতে বলতো, তখন আমরা এগুলো ওয়ার্কিং করে নিয়ে আসতাম, ঠিক আছে। তাহলে অ্যান্সার বেরিয়ে গেল 30 লাখ, শেষ। এরপর আর কি যাচ্ছে, কেও। তো কেও বের করার সূত্র আমরা 2টা শিখছি, একটা ইবিআইটি আর ভি যদি থাকে এই সূত্র, আর ইবিআইটি বা ভি যদি কোনো একটা মিসিং থাকে নিচের বড়টা। তো আমাদের যে বর্তমান অঙ্ক, ইবিআইটি তো আছে, আবার ভি ছিল না, ভিও বের করে নিয়ে আসছে, তাহলে কি জটিলতা যাওয়ার দরকার আছে, মন চাইলে তুমি এটাতেও করতে পারো, মিলবে। তাহলে এবার কেও বের করার সূত্র হলো ইবিআইটি ভাগ ভি। ইবিআইটি 4 লাখ আর ভি হলো 30 লাখ। কেও বা কেই সবই পার্সেন্টেজ, তাই 100 দ্বারা গুণ,
গুণ দিলে কত হয় 13 দশমিক, এই হলো অঙ্ক। এরপরে পরের রিকোয়ারমেন্টের নাম হলো 5 নম্বর রিকোয়ারমেন্টে বলছে মার্কেট ভ্যালু পার শেয়ার, অর্থাৎ একটা শেয়ারের মূল্য কত। P0 এর সংকেত হলো P0, বের করতে বলছে হলো মার্কেট ভ্যালু অফ এ শেয়ার, এ শেয়ার বা পার শেয়ার, এর সংকেত হলো P0। তো আমরা ক্যাপিটাল স্ট্রাকচার চ্যাপ্টার যখন পড়েছিলাম তখন আমাদের P0 দেওয়া ছিল ফেস ভ্যালু। P0 মানে কি ফেস ভ্যালু বা লিখিত মূল্য, ইস্যু প্রাইস। তো সেই ক্ষেত্রে আমরা শেয়ারের সংখ্যা বের করেছিলাম। শেয়ারের সংখ্যা বের করার সূত্র কি লিখেছিলাম, শেয়ার ক্যাপিটাল ভাগ ফেস ভ্যালু বা ইস্যু প্রাইস। এখানে তার উল্টা শেয়ার ভ্যালু ভাগ নম্বর অফ শেয়ার। নম্বর অফ শেয়ার বের করতে গেলে P0 এই জায়গায় আসবে, আর P0 বের করতে গেলে উল্টা যাবে। এই তাহলে শেয়ার ভ্যালু মানে এস, শেয়ার ভ্যালু মানে কি এস। এস এই অঙ্কে কত বেরিয়েছে 20 লাখ। নম্বর অফ শেয়ার দেওয়া আছে, দেখো 10,000 নম্বর অফ শেয়ার। তাহলে কত হয় করলে 200। এই হলো একটা শেয়ারের বাজার মূল্য। তো 200 টাকা যদি হয়ে থাকে বাজার মূল্য, মনে রাখবা ফেস ভ্যালু সাধারণত 100 টাকা বা 10 টাকা হয়। তাহলে 100 টাকা আসলে ফেস ভ্যালু, কিন্তু বাজারের মূল্য কত, ইস্যু প্রাইস 200। এই যে অতিরিক্ত 100 এর নাম কি শেয়ার প্রিমিয়াম। ঠিক আছে, শেয়ার প্রিমিয়াম আমাদের প্রয়োজন হতে পারে। এরপরে বলছে 6 নম্বর আইটেমে আর্নিং পার শেয়ার, ইপিএস। ইপিএস আমরা গত ক্লাসেই শিখেছিলাম। তাহলে ইপিএস এ যাই এবার। ইপিএস বের করার সূত্র হলো ইএসিএস ভাগ নম্বর অফ শেয়ার। শেয়ারের সংখ্যা 10,000 দেওয়া আছে, ইএসিএস দেওয়া না থাকলে আমরা বের করে নিয়ে আসতে পারি। ইবিআইটি মাইনাস আই মাইনাস সেই ট্যাক্স মাইনাস পিডি। এই অঙ্কে ট্যাক্স রেটও নাই, পিডিও নাই, তাই আর বেশি কিছু দরকার নাই। এই থাকলে কিন্তু মাইনাস করতাম, আমরা ট্যাক্স মাইনাস করতাম, এইগুলো করতাম। তো ওসব কিছু নাই, তো আমরা ডাইন পাশেই করি। ইবিআইটি হলো 4 লাখ বিয়োগ ইন্টারেস্ট 1,60,000 ভাগ 10,000। এ ভাগ করলে কত হয়, ভাগ করো 2,40,000 ভাগ 10,000, তাহলে কত হয় 24 টাকা। এই 24 টাকা হলো আমার কি দাঁড়ালো, ইপিএস দাঁড়ালো। মনে রাখবা ইপিএস সবসময় টাকায় হয়, ইপিএস হয় টাকায়। আর রিটার্ন অন ইকুইটি যদি বলে সেটা হয় পার্সেন্টেজ, সেটাই কি পার্সেন্টেজ। ক্যাপিটাল স্ট্রাকচারে আমরা পেয়েছিলাম ওগুলো। এবার পরের করণীয় কি বলছে, আর্নিং পার শেয়ার তো হয়ে গেল, এই আর্নিং পার শেয়ার 24। পরেরটা বলছে ডিভিডেন্ড পার শেয়ার, ডিপিএস। মনে রাখবা কোন অঙ্কে যদি ডিভিডেন্ডের পরিমাণ বা ডিভিডেন্ডের পার্সেন্টেজ না থাকে, ওই অঙ্কে ইপিএসসি হবে ডিপিএস। আমরা একটু লিখে নিতে পারি, কোন অঙ্কে ডিভিডেন্ডের পরিমাণ বা ডিভিডেন্ডের হার যদি দেওয়া না থাকে, সেই অঙ্কে ইপিএস হবে ডিপিএস। তাহলে এই অঙ্কে আমার যেহেতু ডিভিডেন্ডের পরিমাণ দেওয়া নাই, অর্থাৎ তুমি ফর্মুলাটা লিখে নাও আগে, ডিপিএস সমান সমান কি ডিভিডেন্ড ভাগ নম্বর অফ শেয়ার। তো যেহেতু ডিভিডেন্ডের পরিমাণ দেওয়া নেই, তাই আমার মনে করতে হবে যা আয় তার পুরাটাই ডিভিডেন্ড দিয়ে দিচ্ছি। সেই ক্ষেত্রে ওই যে 4 লাখ বিয়োগ 1,60,000 ভাগ 10,000 অর্থাৎ 24 টাকা। ইপিএসও যা ডিপিএসও তাই, যেহেতু দেওয়া নেই। অন্যান্য অঙ্কে থাকতে পারে ডিভিডেন্ড 1 লাখ টাকা, কত, তাহলে ডিভিডেন্ড 1 লাখ থাকলে ডিভিডেন্ড 1 লাখ হবে এখানে, তার ভাগ করবে শেয়ারের সংখ্যা দিয়ে, তখন যা বেরোবে সেটাই উত্তর। হ্যাঁ, এই
এরপরে লাস্ট নাম্বার বলছে কি পার্সেন্টেজ অফ ফিনান্সিয়াল লিভারেজ। ফিনান্সিয়াল লিভারেজ লিভারেজ বলতে হয় যে ঋণ পরিশোধ করার ক্ষমতা বা ঋণ বহন করার ক্ষমতাই হলো লিভারেজ। অর্থাৎ লিভারেজ বলতে ঋণ বোঝায়। লিভারেজ বলতে কি বোঝায়? ঋণ। তাহলে এই বের করার সূত্র হলো পার্সেন্টেজ অফ ফিনান্সিয়াল লিভারেজ অর্থাৎ বি ভাগ ভি ইন্টু 100। কি লিখলাম? বি বন্ড, ভি হলো টোটাল ভ্যালু ইন্টু 100। তাহলে এখানে বি কত? বি হলো 10 লাখ বন্ড, আর ভি হলো এই গুণ দিলে কত পার্সেন্ট হয়? কত পার্সেন্ট? 33.8। ঠিক আছে সবাই? তাহলে এই হলো আমার মোটামুটি কমপ্লিট একটা অঙ্ক। এই রিলেটেড যাই আসুক তোমরা এখন নিজেরাই প্র্যাকটিস করবা। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।